হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রসায়ন পাঠশালা। আজকে আমরা রেডক্স চ্যাপ্টারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম অক্সিডেশন নাম্বার সম্পর্কে বিস্তারিতভাবে অর্থাৎ কমপ্লিটলি জানার চেষ্টা করব। আমরা আজকে জানব যে হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার, অর্থাৎ অক্সিডেশন নাম্বার কী, কীভাবে একটা কম্পাউন্ডের মধ্যে কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বারকে ক্যালকুলেট করা যায়, তার জন্য কনভেনশনাল মেথড কী সেটা জানবো। আর কিছু স্পেশাল কেসেস জানবো, অর্থাৎ যেখানে কনভেনশনাল যে মেথডে আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করব সেই মেথড যেখানে কাজ করে না, আমাদেরকে স্পেশাল ভাবে সেগুলোকে দেখতে হয়। তো সেই স্পেশাল কেস কিছু দেখব। আর তার অ্যাপ্লিকেশনস, অর্থাৎ অক্সিডেশন নাম্বার এই বিষয়টা জেনে আমার লাভ কী হবে, কী এর অ্যাপ্লিকেশন, এখান থেকে আমরা কি বলতে পারি, এই সব বিষয়গুলো আজকে আলোচনা করব। তো শুরু করা যাক অক্সিডেশন নাম্বার বিষয়টা। ওকে, তো প্রথমে আমরা দেখব যে একটা এলিমেন্ট অর্থাৎ একটা মৌল কি অবস্থায় থাকতে পারে। তো কি অবস্থা থাকতে পারে? এলিমেন্ট সে ফ্রি অবস্থায় থাকতে পারে, ফ্রি স্টেটে থাকতে পারে, অথবা যেমন যদি বলি আমি এনে, যদিও অ্যাটমিক স্টেটে সোডিয়াম থাকে না, আমরা ধরে নিচ্ছি যে ফ্রি স্টেট বলতে সে কারোর সঙ্গে কম্বাইন না করে, অর্থাৎ এনে ধরা যাক এইচই এরকম কে এইরকম, অর্থাৎ তারা ফ্রি স্টেটে থাকতে পারে। আর কিভাবে থাকতে পারে না, কম্বাইন্ড অবস্থা থাকতে পারে, কম্বাইন্ড স্টেটে থাকতে পারে, রাইট, কম্বাইন্ড স্টেটে থাকতে পারে। এখন কম্বাইন্ড স্টেট অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো আদার্স কোনো একটা এলিমেন্টের সঙ্গে সে বন্ড করে থাকতে পারে, অর্থাৎ বন্ধন করতে পারে। তো কম্বাইন্ড স্টেট হলে অর্থাৎ বন্ডিং, কি কি বন্ডিং হয় মূলত আমরা জানি যে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট। এখন কোঅর্ডিনেট বন্ডও হয়, তো সেটা মোর অর লেস কোভ্যালেন্ট বন্ডের মতোই। তো আমরা যখন কেমিক্যাল বন্ডিং সিরিজ শুরু করব সেখানে আমরা ইন ডিটেলস আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড এবং তাদের মধ্যে কি ডিফারেন্স, তো সেইগুলো আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো আয়নিক ফর্মে থাকতে পারে। এখন আয়নিক বন্ড তো আমরা মোটামুটি প্রত্যেকেই কম বেশি জানি যে আয়নিক বন্ড বলতে কি হয় না, দুটো অ্যাটম, তার মধ্যে একজন কি করে, ইলেকট্রন বর্জন করে আর একজন ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ইলেকট্রন লস আর ইলেকট্রন গেন হয়, একজন ইলেকট্রন গ্রহণ করে একজন ইলেকট্রন বর্জন করে। যেমন একটা এক্সাম্পল যদি নিয়ে আমরা দেখি, যেমন ধরা যাক NaCl, রাইট, NaCl। তো NaCl এর ক্ষেত্রে NaCl বা ধরা যাক FeCl3, এইরকম তারা আয়নিক কম্পাউন্ড হিসেবে থাকে। এবার আরও অনেক আয়নিক কম্পাউন্ড আছে। কোভ্যালেন্ট কম্পাউন্ড আবার দুরকমভাবে হতে পারে। কি কি না, হোমোঅ্যাটমিক মলিকুল বলতে যেখানে দুটো একই এলিমেন্ট তারা কি করেছে, বন্ডিং করেছে। এখন কোভ্যালেন্ট বন্ডিংয়ের মূল কনসেপ্ট জাস্ট খুব শর্টকাটে যদি বলতে হয় তো বলা যায় যে দুটো অ্যাটম তারা যদি একটা বন্ড ফরমেশন করে, কিভাবে করবে, তারা একটা করে ইলেকট্রন শেয়ার করবে, দিয়ে একটা ইলেকট্রন পেয়ার তৈরি করবে এবং সেই ইলেকট্রন পেয়ারটা দুজনেই ইকুয়ালি কি করবে, তারা ব্যবহার করবে। তো এইগুলোকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। এখন হোমোঅ্যাটমিক বলতে যদি এমন হয় যে দুটো একই অ্যাটম এলিমেন্ট তারা যদি কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করে, যেমন ধরা যাক Cl2 Cl, O2 OO এইরকম। আবার যদিও এখানে একাধিক বন্ড আছে, আমি নর্মালি ব্যাপারটা দেখছি, H2 HH এরকম। আর কি হতে পারে, কোভ্যালেন্ট হোমোঅ্যাটমিক হতে পারে, আবার এটা হতে পারে হেটেরোঅ্যাটমিক। এখন হেটেরোঅ্যাটমিক কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে হোমো বলতে একই এলিমেন্টের দুটো, আর হেটেরোঅ্যাটমিক বলতে একই এলিমেন্ট ডিফারেন্ট এলিমেন্টের দুটো, আলাদা আলাদা এলিমেন্টের দুটো অ্যাটম যদি তারা কম্বাইন করে, অর্থাৎ যদি ধরা যাক HCl, যদি আমরা বলি H2O বলতে পারি,
দুটো কেন তিনটেও হতে পারে, হেটারোঅ্যাটমিক ক্ষেত্রে 2 বা ততোধিক এরকম। তো এরকম হেটারোঅ্যাটমিক কম অবস্থাতেও তারা থাকতে পারে একটা এলিমেন্ট, মানে কম্বাইন করে। এখন ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে এইগুলো আমরা এখানে আলোচনা করছি কেন, এর গুরুত্ব আছে, কি গুরুত্ব আছে না, এবার আমরা কি করব না এদের ক্ষেত্রে এদের এই যে এক্সাম্পলগুলো আমরা প্রত্যেক ক্ষেত্রে নিলাম, এদের প্রত্যেক ক্ষেত্রে আমরা এবার এদের চার্জ ক্যালকুলেশন করব। কি চার্জ না তাদের মাথায় কি চার্জ আছে, অর্থাৎ প্লাস চার্জ নাকি মাইনাস চার্জ নাকি জিরো চার্জ। এখন প্লাস মাইনাস চার্জকে যদি সিম্পলি বলা হয় তাহলে বলতে হবে যে ইলেকট্রন লস হলে মাথায় প্লাস চার্জ হয়, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতিকে আমরা প্লাস বলি। আর ইলেকট্রন গেন অর্থাৎ যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে বলা হয় মাইনাস চার্জ। এখন এক্সট্রা ইলেকট্রন মানে একটা অ্যাটমে যতগুলো প্রোটন আর যতগুলো একটা নিউট্রাল, একটা সিম্পল অ্যাটমে কি থাকে, প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তার জন্য সে নিউট্রাল, অর্থাৎ প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ। এবার যদি প্রোটন বেশি হয়ে যায় ইলেকট্রনের তুলনায় তাহলে পজিটিভ চার্জ হবে, যদি ইলেকট্রন বেশি হয়ে যায় প্রোটনের তুলনায় তাহলে নেগেটিভ চার্জ হবে। তো যাই হোক, এখানে আমরা চার্জ দেখব ফ্রি স্টেটে। দেখো এখানে তো কোনো ব্যাপার না, কারণ এখানে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন প্রত্যেক ক্ষেত্রে, তাহলে এদের প্রত্যেকের মাথায় চার্জ হচ্ছে জিরো, রাইট? এদের মাথায় চার্জ হচ্ছে জিরো, এদের মাথায় চার্জ হচ্ছে জিরো। এবার এই যে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে ধরা যাক NaCl, NaCl কীভাবে হয় না Na প্লাস আর Cl মাইনাস, অর্থাৎ কী হয় Na কি করে Na থেকে Na প্লাস হয়। কিভাবে হয় না এই যে প্লাস অবস্থায় আসছে, অর্থাৎ আমরা এটাকে রিডক্সের ভাষাতে বলতে পারি যে Na প্লাস N এর অক্সিডেশন হচ্ছে, আমরা বলতে পারি, কারণ আমরা রিডক্সে জানি যে জারণ বলতে বোঝায় লস অফ ইলেকট্রন। তো সোডিয়াম অক্সিডাইজ হচ্ছে, অর্থাৎ সোডিয়াম এখানে Na প্লাস, এখানে Na প্লাসে Na কি অবস্থায় আছে না অক্সিডাইজড অবস্থায় আছে, রাইট? তো এখন ব্যাপার হচ্ছে যে অক্সিডাইজড অবস্থায় আছে, তো কত অ্যামাউন্ট অক্সিডেশন হয়েছে না যতগুলো ইলেকট্রন এর লস হয়েছে। এখন প্লাস মিনস হচ্ছে +1, আমরা +1 লিখি না, জাস্ট প্লাস লিখি। তার মানে হচ্ছে +1 মানে একটা ইলেকট্রনের ঘাটতি, তার মানে একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে। এবার যদি Cl মাইনাসের কথা ভাবি তাহলে দেখা যাক Cl মাইনাসের ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে Cl থেকে Cl মাইনাস, এখানে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে কি হলো এখানে ডেফিনেটলি কি হয়েছে একটা ইলেকট্রন গেন হয়েছে, মানে এই ইলেকট্রনে এ নিয়েছে, একটা ইলেকট্রন গেন হয়েছে। এখন এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে +1 এখানে -1। এবার এই যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হলো তার জন্য কত অ্যামাউন্ট অক্সিডেশন হয়েছে না 1 অ্যামাউন্ট। যে যত অ্যামাউন্ট অক্সিডেশন হয় আর এখানে কি হয়েছে রিডাকশন হয়েছে, দেখো কারণ ইলেকট্রন গেইন হলে কি হয় আমরা রিডাকশন বলি, অর্থাৎ এখানে বলবো Cl মাইনাস NaCl এ Cl মাইনাস রিডিউসড অবস্থায় আছে, অর্থাৎ এখানে কত অ্যামাউন্ট রিডিউসড হয়েছে না 1 অ্যামাউন্ট, মানে ভ্যালু যদি বলি। এবং এই যে ভ্যালু, এই ভ্যালুটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার, রাইট? অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, অর্থাৎ এখানে এই জারণ বা বিজারণের জন্য যত অ্যামাউন্ট বা যত সংখ্যক ইলেকট্রনের বর্জন বা গ্রহণ হয় এটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, সেই নাম্বারটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার। অর্থাৎ মোদ্দা কথা হলো এদের মাথায় যে চার্জ, এই চার্জটাই হচ্ছে এদের অক্সিডেশন নাম্বার, রাইট? এবার অক্সিডেশন নাম্বারকে আমরা কি করব, পজিটিভ নেগেটিভ জিরো হতে পারে, কি এখানে যা মাথায় যা চার্জ আসবে সেইটাই তার অক্সিডেশন নাম্বার। অর্থাৎ এখানে NaCl এ N এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, ক্লোরিনের হচ্ছে -1, রাইট? তাহলে অক্সিডেশন নাম্বার এই জায়গা থেকে আমরা বলতে পারি। এবার যদি এখানে ভাবি, এখানে দেখা যাক এদের মাথায় জিরো, অর্থাৎ এদের মাথায় কোনো প্লাস মাইনাস কোনো চার্জ নেই, তাহলে এদের অক্সিডেশন নাম্বার জিরো, এদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হচ্ছে জিরো। ফ্রি স্টেটে যদি থাকে অক্সিডেশন নাম্বার জিরো হয়। এটা গেল ফ্রি স্টেট এবং আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বারের কনসেপ্ট, রাইট? এবার আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে দেখব। এখন কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে একটা বিষয় আছে, কি বিষয় না এখানে তো ইলেকট্রন গ্রহণ বর্জন হয় না, এখানে কি হয় ইলেকট্রন শেয়ারিং হয়। এখন ইলেকট্রন শেয়ারিং হলে সেখানে আমরা চার্জ কিভাবে হিসেব করব না, এখানে আমাদেরকে চার্জ হিসেব করতে গেলে আমরা এখানে টোটাল ইলেকট্রন গ্রহণ বর্জনের কথা ভাববো না, এখানে আমরা কি দেখব যে ইলেকট্রন যে জোড়টা পেয়ারটা তৈরি হয়েছে সেই ইলেকট্রন পেয়ারটা আদৌ যে দুটো অ্যাটম দ্বারা ইলেকট্রন জোড়টা তৈরি হয়েছে, যে দুটো অ্যাটমের ইলেকট্রন জোড় তৈরি হয়েছে, সেই ইলেকট্রন পেয়ারটা আদৌ কি ওই দুটো অ্যাটম সমানভাবে ব্যবহার করছে। যদি সমানভাবে ব্যবহার করে তাহলে আমরা বলবো তাদের প্রত্যেকের মাথায়
চার্জ জিরো। কীরকম, যেমন ধরো এখানে ক্লোরিন ক্লোরিন, এখানে কি আছে, দুজনেই ক্লোরিন। আমি এটা যদি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল হবে, যে ধরা যাক কোভ্যালেন্ট বন্ডিং বিষয়টাকে বোঝানোর জন্য একটু খুব কুইকলি, যে ধরা যাক দুজন বন্ধু, তারা তাদের প্রয়োজন হচ্ছে একটা সাইকেলের, একটা সাইকেল, এবং প্রবলেম হচ্ছে যে দুজনের কারোর কাছে কি নেই, এই সাইকেলের পুরো টাকা নেই সাইকেল কেনার জন্য। এবার তাহলে কি হলো না, দুজন বন্ধু ওরা কি করলো, একটা যুক্তি করলো যে আমি হাফ দিই আর তুই হাফ দে, তাহলে কি হবে, আমাদের টোটাল অ্যামাউন্টটা তো কালেক্ট হয়ে যাবে, এবার সেখান থেকে আমরা সাইকেলটা কিনতে পারি। এবং এটাই তাদের মধ্যে চুক্তি হলো, এটাই যে সাইকেলটা দুজনে সমানভাবে ব্যবহার করব। ইয়েস, কোনো প্রবলেম নেই এখনও অবধি। এবার এই যে এদের মধ্যে যে চুক্তিটা হলো, সেই যে চুক্তিটা কতক্ষণ মেনটেন হবে না, যদি কখন মেনটেন হবে না, যদি যে দুজনের মধ্যে এই যে সাইকেল কেনার জন্য কি হলো, এইভাবে একটা চুক্তি হলো, সেই দুজনের যদি ক্ষমতা সমান হয়, পাওয়ার যদি সমান হয়, তাহলে কি হবে না, সাইকেল কেউই বেশি দিন নিজের কাছে বেশিক্ষণ বা বেশি টাইম রাখবে না, অর্থাৎ বেশি টাইম ধরে সাইকেলটা ব্যবহার করবে না, দুজনের সমানভাবে ব্যবহার করবে। অর্থাৎ এখানে আর কিন্তু যদি উল্টোটা হয়ে যায়, যে দুজন বন্ধু তো ঠিক আছে, তারা সাইকেল কিনে ফেললো, এবার যদি কোনো একজন বন্ধুর ক্ষমতা আরেকজনের তুলনায় বেশি হয়, সে তাকে তো মোটামুটি ধমকে চমকে ভয় টয় দেখিয়ে বলবে, ঠিক আছে ভাই, সাইকেল আমার কাছে থাকবে 4 দিন তো বা 5 দিন, সপ্তাহে তোর কাছে থাকবে 2 দিন। তাহলে কি হলো, সমানভাবে কি আর ডিস্ট্রিবিউশনটা হলো, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলো না। ইকুয়াল কন্ট্রিবিউশন আছে, অর্থাৎ দুজন সমান সমান অ্যামাউন্ট টাকা দিয়েছে, কিন্তু ব্যবহার দুজন সমান সমান করতে পারছে না, অর্থাৎ কেউ একটু বেশি ব্যবহার করছে, কেউ একটু কম ব্যবহার করছে। এখানে মাথা রাখতে হবে, কেউই কিন্তু একদম যার ক্ষমতা বেশি সে যে টোটালি নিয়ে নিল, ওকে একদমই দিচ্ছে না, সেই বিষয়টা নয়। সেই বিষয়টা হলে তো সেটা বন্ডটাই আর থাকবে না, সেটা আয়ন হয়ে যাবে। এখন এখানে দেখা যাক, এখানে যে দুই বন্ধুর কথা বলা হলো, এখানে দেখো দুজনই ক্লোরিন, অর্থাৎ দুজন বন্ধুর ক্ষমতা সমান। অর্থাৎ ক্ষমতা বলতে এখানে আমরা বলবো ইলেকট্রোনেগেটিভিটি। আশা করি ইলেকট্রোনেগেটিভিটি জানা আছে, তো আমরা যখন এই বিষয়টা আলোচনা করব তখন ইলেকট্রোনেগেটিভিটি আবার জানবো। তো এখানে যে ক্ষমতার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এখন ক্লোরিন এই যে ক্লোরিন বন্ডের জন্য যে দুটো একটা ইলেকট্রন পেয়ার তৈরি হয়েছে, এখানে এই ইলেকট্রন পেয়ার কোনো দিকেই সরে থাকবে না, কারণ এখানে দুজনই ক্লোরিন, দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সমান, অর্থাৎ ইলেকট্রন পেয়ার ইকুয়ালি শেয়ার্ড হবে। অর্থাৎ এই দুজন ক্লোরিন সমভাবে ইলেকট্রন ব্যবহার করতে পারবে এবং এদের মাথায় নিট চার্জ হবে 0। সিমিলারলি হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই। কিন্তু অর্থাৎ এখানে আমরা বলবো যে ক্লোরিনের এখানে এই বোথ ক্লোরিন আর বোথ হাইড্রোজেন, এদের অক্সিডেশন নাম্বার 0, অর্থাৎ এরা নাইদার ইন অক্সিডাইজ স্টেট অর নর ইন রিডিউস স্টেট, এরা অক্সিডাইজ বা রিডিউসড কোনো স্টেটে এরা নেই। এবার যদি আমরা হেটেরোটমের ক্ষেত্রে ভাবি, এখানে দেখা যাক, এখানেও তো সিমিলার ব্যাপার, যে এরা ইলেকট্রন পেয়ার তৈরি করেছে, কিন্তু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের অনেক বেশি কার তুলনায়, হাইড্রোজেনের তুলনায়। তাহলে কি হবে, ইলেকট্রনের ক্ষমতা অনেক বেশি, যেটা বলছিলাম একটু আগে সাইকেলের একটা উদাহরণ দিয়ে। তাহলে কি হবে, এই ইলেকট্রন পেয়ারটাকে এই ক্লোরিন অনেকটা বেশি করে ব্যবহার করবে, অর্থাৎ ইলেকট্রন ডেনসিটি ক্লোরিনের চারপাশে অনেক বেশি হবে, হাইড্রোজেনের চারপাশে কম হবে। তাহলে আমরা বলতে পারি যে ক্লোরিন উইল গেট পার্সিয়ালি নেগেটিভ চার্জ। এইখান থেকে এই যে চার্জ ক্যালকুলেশন, তাহলে এখানে ডেল্টা মাইনাস, এটা হলো ডেল্টা প্লাস। এখন অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের সময় এই ডেল্টা বিষয়টা রাখবো না, তা মাইনাস এখানে লিখবো -1 এখানে লিখবো +1, রাইট। অর্থাৎ একটা বন্ডের জন্য একটা বন্ডিং ইলেকট্রন পেয়ার যেদিকে সরে যাবে তার মাথায় সেই বন্ডিং ইলেকট্রন পেয়ারটার জন্য -1 হবে, আর যার থেকে সরে যাবে তার মাথায় +1 হবে। তাহলে এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। এবার যদি দেখি এখানে দেখো, এখানে অক্সিজেন, এই অক্সিজেন এখানে দুটো ইলেকট্রন পেয়ার তৈরি করেছে, কার সঙ্গে, মানে বন্ডিং পেয়ার তৈরি করেছে এই হাইড্রোজেনের সঙ্গে এই হাইড্রোজেনের সঙ্গে। এখন এখানে এগেন অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফার গ্রেটার দেন হাইড্রোজেন, তাহলে কি হবে, সিমিলার সিচুয়েশন তৈরি হবে, এর ইলেকট্রন ডেনসিটি এইদিকে যাবে, এই বন্ডিং ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের দিকে যাবে, অর্থাৎ এর জন্য -1 আর এর জন্য -1, এই বন্ডের জন্য অক্সিজেন -1 পাবে, এই হাইড্রোজেনের জন্য এই বন্ডের জন্য অক্সিজেন -1 চার্জ পাবে, তাহলে এটা টোটাল হয়ে গেল -2, আর এরা হবে +1, এরা হলো +1,
অর্থাৎ এখানে আমরা দেখলাম যে অক্সিডেশন নাম্বার এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এবার আমরা মোটামুটি এই বিষয়টা টোটাল বুঝলাম যে অক্সিডেশন নাম্বার বিষয়টা কি, যে টোটাল কোনো একটা এলিমেন্ট ফ্রি স্টেটে থাকলে তো জিরো, সে যদি কম্বাইন্ড অবস্থায় থাকে, সে আয়নিকভাবে হোক কি কোভ্যালেন্ট অবস্থায় হোক, তো এই এলিমেন্টটা তার মাথায় কত অ্যামাউন্ট চার্জ, পজিটিভ আর নেগেটিভ। এখন পজিটিভ বা নেগেটিভ চার্জ বলতে যদি আয়ন হয় ফুললি পজিটিভ আর ফুললি নেগেটিভ, আর যদি কোভ্যালেন্ট হয় তাহলে কি হতে পারে, পার্সিয়ালি পজিটিভ আর পার্সিয়ালি নেগেটিভ চার্জ, কত অ্যামাউন্ট সে বিয়ার করছে তার সেই এলিমেন্টটা কোনো একটা কম্বাইন্ড অবস্থায়, অর্থাৎ মলিকুল বা আয়নিক স্টেট অবস্থায়, সেই ভ্যালুটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার, রাইট। এই গেল অক্সিডেশন নাম্বারের মূল কনসেপ্ট। আমরা একদম কনসেপ্টে যাচ্ছি মোটামুটি এই বিষয়টা। এবার আমরা জানবো যে কনভেনশনাল মেথড, অর্থাৎ কিভাবে আমরা, এখন দেখো প্রত্যেক ক্ষেত্রে তো এইভাবে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করা সম্ভব নয়, তাহলে কনভেনশনাল মেথড আছে যার সাহায্যে আমরা কি করতে পারি, অক্সিডেশন নাম্বার কোনো একটা এলিমেন্টের যোগের মধ্যে কোনো একটা এলিমেন্টের আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে পারি। তো দেখা যাক একটা কনভেনশনাল মেথড, অ্যাকচুয়ালি মেথড রুলগুলো কী কী, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের রুল। রুল নাম্বার ওয়ান হচ্ছে যে অক্সিডেশন নাম্বার কখন হবে, জিরো হয় কার ক্ষেত্রে না, ফ্রি যদি কোনো অ্যাটম থাকে, ফ্রি অ্যাটম যদি থাকে, অর্থাৎ কোনো একটা অ্যাটম যদি ফ্রি স্টেটে থাকে তার অক্সিডেশন নাম্বার হবে জিরো, যার কারণটা আমরা অলরেডি দেখেছি। তাহলে অক্সিডেশন নাম্বার হয়ে গেল জিরো। এবার ব্যাপার হচ্ছে এখানে এমনও উদাহরণ আছে যেখানে কোনো একটা অ্যাটম কম্বাইন্ড অবস্থাতেও কি থাকে, তার অক্সিডেশন নাম্বার জিরো হতে পারে। সেটা আমরা কোথায় দেখেছি, যে যদি হোমো অ্যাটমিক মলিকুল হয়, অর্থাৎ যেমন ধরো Cl2, N2, H2, এই ক্ষেত্রেও জিরো হয়। আবার হেটেরো অ্যাটমিক হলেও জিরো হতে পারে, তা সেরকম এক্সাম্পলও আছে। এগুলো স্পেশাল এক্সাম্পল মনে রাখবে, যেমন ফর্মালডিহাইড HCHO, আবার CH2Cl2, CH2Cl2, এদের এখানে কার্বনের অক্সিডেশন নাম্বার জিরো, এখানে জিরো। কিভাবে আমরা যদি খুব কুইকলি দেখি তাহলে কি হবে, দেখো এখানে দুটো বন্ড পেয়ার, তো দুটো বন্ড পেয়ারেই অক্সিজেন দিয়ে কার্বনের তুলনায় আমাদেরকে জাস্ট কি দেখতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে। তাহলে কার্বনের তুলনায় অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এই বন্ডিং পেয়ার এইদিকে সরে থাকবে, এই বন্ডিং পেয়ার এইদিকে সরে থাকবে, তার জন্য কত হবে -2, এর জন্য -1, এই বন্ডিং পেয়ারের জন্য -1। আর কার্বনের এখানে যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখি, অক্সিজেন গ্রেটার দেন কার্বন আর কার্বন গ্রেটার দেন হাইড্রোজেন, তাহলে এই বন্ডিং পেয়ার হাইড্রোজেনের দিকে সরে থাকবে, এই বন্ডিং পেয়ার হাইড্রোজেনের দিকে, তার জন্য এর -1, আর এই হাইড্রোজেনের এই বন্ডিং পেয়ারও কার্বন দিকে সরে থাকবে, তার জন্য এই -1। তাহলে এখানে হয়ে গেল কত, এটা হয়ে গেল এটা এদের জন্য, অর্থাৎ এখানে দেখো এটা -2, তাহলে এর জন্য -2, আর এরা হচ্ছে +1 করে, এরা যদি +1 হয় তাহলে কি হবে, টোটাল এটা হবে জিরো। কীভাবে জিরো হচ্ছে না, এখানে -2 জন্য এই ডবল বন্ডের জন্য এখানে +2 চার্জ পাচ্ছে, আবার এই দুটো হাইড্রোজেনের জন্য এরা -2 চার্জ পাচ্ছে, তাহলে +2 আর -2 যোগ করলে কত পাবো, জিরো। তো এইভাবে আমরা আবার এক্সাম্পল দেখব, সেখানে দেখতে পাবো সিমিলারলি এখানেও কী হবে, কার্বনের মাথায় জিরো হবে। এটা কয়েকটা এক্সাম্পল এরকম আছে। নাম্বার 1 রুল হলো। নাম্বার টু আমরা কি দেখব না, যদি কোনো সিম্পল আয়নিক কম্পাউন্ড হয়, যদি আমরা দেখি সিম্পল আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে NaCl, KCl, FeCl3, তো এইসব ক্ষেত্রে কি হয় না, তাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন তাদের মাথায় যে চার্জ হয় সেটা হচ্ছে তার অক্সিডেশন নাম্বার, যেটা আমরা NaCl এক্সাম্পল দিয়ে জাস্ট একটু আগে দেখলাম। এটা কিসে ভাঙে, Na প্লাস Cl মাইনাস, তাহলে K প্লাস Cl মাইনাস। এখানে আমরা লিখবো যে Fe3 প্লাস 3Cl মাইনাস, তো মাথায় চার্জ কত, তার মানে এখানে FeCl3-তে এফির অক্সিডেশন নাম্বার হচ্ছে কত, +3। যা অবস্থায় যে চার্জ আছে সেই ভ্যালু সাইন সমেত লিখবো। এখানে মাথায় কত হচ্ছে -1, তাহলে ক্লোরিন হয়ে গেল -1। এইভাবে আমরা
কি করব অক্সিডেশন নাম্বার সিম্পল আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কি করব ক্যালকুলেট করব। এবার নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে থার্ড পয়েন্টে আসছি, যে যদি কোনো একটা আয়ন হয়, মানে যদি এমন আয়ন যেখানে একাধিক অ্যাটম দিয়ে একটা আয়ন তৈরি হচ্ছে অর্থাৎ রেডিক্যাল টাইপের, যদি সেইরকম আয়নিক স্পিসিস হয়, তো সেক্ষেত্রে তার টোটাল যে অক্সিডেশন নাম্বার অর্থাৎ টোটাল অক্সিডেশন নাম্বার অফ অল এলিমেন্ট, মানে ওই আয়নটাতে যে এলিমেন্টগুলো আছে তাদের টোটাল অক্সিডেশন নাম্বার টোটাল যোগ করলে সেইটা হবে ইকুয়ালস টু হবে চার্জ অফ দ্যাট আয়ন, মানে ওই আয়নটার চার্জের সঙ্গে সমান হবে। মানে একটা যদি এক্সাম্পল নিই তাহলে ক্লিয়ার হবে। যেমন ধরা যাক MnO4 মাইনাস, তাহলে এই টোটাল এই আয়নটার চার্জ কত -1। এবার এখানে বলা হচ্ছে এখানে কে কে আছে, ম্যাঙ্গানিজ আছে আর অক্সিজেন আছে। এবার ম্যাঙ্গানিজ এবং চারটে অক্সিজেনের টোটাল অক্সিডেশন নাম্বার হবে -1। অর্থাৎ ধরা যাক আমি যদি বলি যে এখানে ধরা যাক আমি ম্যাঙ্গানিজের জানি না, এখান থেকে আমরা কি ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে পারবো। যেমন ধরো ম্যাঙ্গানিজের আমার জানা নেই, তাহলে কি লিখবো x প্লাস অক্সিজেনের কনভেন্ট সাধারণত হয় -2, তাহলে 4 × -2 = -1। এইটাই হচ্ছে কনভেনশনাল মেথড। যে এখানে কি হয় না, যার জানি না এখানে স্টার চিহ্ন তো দেওয়া থাকবে, তো এখানে যার অক্সিডেশন নাম্বার আমার জানা নেই তাকে x ধরবো। এখন রুল হচ্ছে কি না, টোটাল এদের যারা এই আয়নিক স্পিসিসটাতে যে এলিমেন্ট আছে তাদের টোটাল অক্সিডেশন নাম্বার মাস্ট বি ইকুয়ালস টু চার্জ। তাহলে x প্লাস 4 × -2 = -1, তো x = পাবো +7। তো এইটা হলো টোটাল ভ্যালু। আর নাম্বার 4 যে রুল সেটা হচ্ছে কোনো একটা মলিকুলের ক্ষেত্রে একই ব্যাপার। মলিকুলের ক্ষেত্রে যে টোটাল অক্সিডেশন নাম্বার অফ অল এলিমেন্ট কত হবে, 0 হবে। যেমন একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরা যাক যে যদি আমরা একটা এক্সাম্পল নিই K2Cr2O7, তো এখানে দুটো পটাশিয়াম, দুটো ক্রোমিয়াম এবং 7টা অক্সিজেনের টোটাল অক্সিডেশন নাম্বার, অর্থাৎ এদের অক্সিডেশন নাম্বার সবার যোগ করলে কি হবে, ভ্যালু হবে 0। এখান থেকে আমরা যেমন ধরা যাক ক্রোমিয়ামের যদি আমার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে বলা হয়, ধরা যাক ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার আমরা জানি না, তো আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি এই যে কনসেপ্ট থেকে কীভাবে, যে পটাশিয়ামের হয় +1, তাহলে 2 × +1 প্লাস x, ক্রোমিয়ামের x ধরলাম তাহলে 2 × x, কারণ দুটো ক্রোমিয়াম, প্লাস অক্সিজেনের সাধারণত -2 হয়, তাহলে 7 × -2 = 0। তো এখান থেকে আমার পাবো x = +7 পাবো, +6 পাবো। তাহলে এখানে পেয়ে গেলাম ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের নিয়ম। এবার আমরা দেখব যে কতকগুলো অ্যাটম তারা কম্বাইন্ড স্টেটে তারা কীরকম অক্সিডেশন স্টেটে সাধারণত থাকে, সেই বিষয়টা আমরা দেখব। এগুলো মনে রাখতে হবে। যেমন ফার্স্ট আসছে আমরা হাইড্রোজেন জেনারেলি কী অবস্থাতে, কম্বাইন্ড অবস্থাতে জেনারেলি কী অবস্থা থাকে, কম্বাইন্ড স্টেটে হাইড্রোজেন জেনারেলি কী থাকে, তার অক্সিডেশন নাম্বার হয় +1। মোস্ট অফ দ্য কেসে হাইড্রোজেন হয় +1। কিন্তু যদি হাইড্রোজেন যদি তার থেকে কম্বাইন্ড, যদি হাইড্রোজেন কোনো যদি লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে, অর্থাৎ হাইড্রোজেনের থেকে যদি কম তড়িৎ মৌলের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, সেক্ষেত্রে হাইড্রোজেন হবে -1। তো যেমন অর্থাৎ হাইড্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ মানে মোর ইলেকট্রোপজিটিভ, যার তড়িৎ ঋণাত্মকতা কম তার তড়িৎ ধনাত্মকতা বেশি, আমরা প্রত্যেকে জানি। অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে যদি ধরা যাক সোডিয়াম, ধরা যাক মেটাল হাইড্রাইড বলতে যেমন সোডিয়াম NaH, ধরা যাক এরকম KH, এরা যদি থাকে তো সেক্ষেত্রে কী হবে, তখন হাইড্রোজেন হবে -1। এগুলো মাথায় মনে রাখতে হবে। অর্থাৎ হাইড্রোজেন যদি মোর ইলেকট্রোপজিটিভ কোনো মেটালের সঙ্গে যুক্ত থাকে হাইড্রোজেনের তুলনায়, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন হবে -1। এবার
এটা গেল হাইড্রোজেনের। নেক্সট আমরা আসবো যে অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, জেনারেলি অক্সিজেন হয় -2, জেনারেলি অক্সিজেন কত হয় -2। জেনারেলি কি হয় -2, এটা মোস্ট অফ দ্য কেসেসে। কিন্তু অন্যরকম হতে পারে, কীরকম, -1 হতে পারে কোথায় না পারঅক্সাইড যদি হয়, কোনো যদি কম্পাউন্ড থাকে পারঅক্সাইড কম্পাউন্ড, মানে যেমন ধরো এইরকম পারঅক্সি লিঙ্কেজ থাকে, এই লিঙ্কেজটাকে আমরা বলি পারঅক্সি লিঙ্কেজ, ও ও ও, এটা পারঅক্সি লিঙ্কেজ। যেমন ধরো হাইড্রোজেন পারঅক্সাইড HOOH, বা ধরো সোডিয়াম পারঅক্সাইড NaOO, অ্যাকচুয়ালি এটা Na2O2, এখানে এটা আয়নিক কম্পাউন্ড হবে, এইভাবে কোভ্যালেন্ট কম্পাউন্ড হিসেবে না দেখানোই ভালো। Na2O2, এইগুলোর ক্ষেত্রে অক্সিজেন কত হয় -1। তো এটা অক্সিজেন কেন হয়, -1 কেন হয়, এটা কোনো মানে এক্সেপশনাল কেস কিছু না। যদি আমরা কোভ্যালেন্ট বন্ডিংয়ে যেটা জাস্ট একটু আগে দেখছিলাম সেই হিসেব যদি করি, মানে সেভাবে সেই অ্যাঙ্গেল দিয়ে দেখি, তাহলে খুব সিম্পলি বুঝতে পারবো। দেখা যাক যে এখানে অক্সিজেনের মাথায় কত চার্জ হবে। এখানে দেখো, এখানে তো এই যদি এই অক্সিজেনের কথা ভাবি, এই অক্সিজেন দুটো বন্ড করেছে, এই হাইড্রোজেনের সঙ্গে আর অক্সিজেনের সঙ্গে। এখন এই বন্ডিং ইলেকট্রন পেয়ার ডেফিনেটলি বুঝতে পারছো, অক্সিজেনের যেহেতু ইলেকট্রননেগেটিভিটি বেশি, তাহলে অক্সিজেনের দিকে সরে থাকবে, তাহলে অক্সিজেন হয়ে যাবে এই জন্য এর জন্য -1 হবে, এর জন্য হবে এই বন্ডের জন্য -1, এ হয়ে গেল +1। এবার এই অক্সিজেনের সঙ্গে যে বন্ড করবে, বুঝতে পারছো সমান ক্ষমতাশালী ক্ষমতা সম্পন্ন দুজন বন্ধু মিলে যে সাইকেল কিনে, তো সেই সাইকেলের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে, ইকুয়াল ব্যবহার হবে, অর্থাৎ এই ইলেকট্রন পেয়ার এদিকেও যাবে না এদিকেও যাবে না, অর্থাৎ এর জন্য কন্ট্রিবিউশন 0। তাহলে এখানে এই অক্সিজেন -1, সিমিলারলি কীভাবে এই অক্সিজেন -1, এই অক্সিজেন +1, এই হাইড্রোজেন +1, তো এইভাবে এই জন্য পারঅক্সাইডের ক্ষেত্রে -1 হয়। নেক্সট আমরা দেখব যদি সুপার অক্সাইড হয়, যেমন ধরো LiO2 বা KO2, এগুলোকে আমরা বলি সুপার অক্সাইড। সুপার অক্সাইডের ক্ষেত্রে কত হয় না -½ হয়, সুপার অক্সাইডের ক্ষেত্রে -½ হয়। আর যদি F2O হয়, অনলি সিঙ্গেল কম্পাউন্ড, যেখানে অক্সিজেন কি থাকে +2 সেটে থাকে, সেখানে অক্সিজেনের যার অক্সিডেশন নাম্বার হয় +2, F2O। কারণ আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি যতগুলো এলিমেন্ট আছে সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন, তারপরে হচ্ছে অক্সিজেন। তাহলে সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের তুলনায় ফ্লোরিন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, তার জন্য একমাত্র ফ্লোরিনের সঙ্গে যুক্ত থাকলেই অক্সিজেন +2 অক্সিজেন স্টেটে থাকবে, অক্সিডেশন নাম্বার +2 হবে। এটা হলো অক্সিজেনের গল্প। নেক্সট আমরা জানবো, তাহলে হাইড্রোজেন হলো, অক্সিজেন হলো, এবারে জানবো যে মেটাল। তো মেটালগুলো সাধারণত কী হয়, তাদের অক্সিডেশন নাম্বার হয় পজিটিভ, তার মানে তারা অক্সিডাইজড অবস্থায় থাকতে চায়। কেন, কারণ আমরা জানি মেটালদের একটা বেসিক প্রপার্টিজ, তারা বা একটা তাদের কমন প্রপার্টিজ কি না, তারা ইলেকট্রন বর্জন করতে চায়, অর্থাৎ ইলেকট্রন লস করার তাদের টেন্ডেন্সি আছে। তাহলে অর্থাৎ তার জন্য এদের অক্সিডেশন নাম্বার হয় পজিটিভ। তো এখানে কি এক্সেপশন নেই? ডেফিনেটলি আছে। কীরকম না, যে সমস্ত মেটালগুলো হাইড্রোজেনের মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের তলায় আছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা বিষয়টা আমরা নেক্সট কোনো একটা এপিসোডে ডেফিনেটলি আমরা শিখব। তো যে সমস্ত এলিমেন্টগুলো কি আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের নিচে আছে, তাদের ক্ষেত্রে কি হয় না, সেই মেটালগুলো তাদের অক্সিডেশন নাম্বার হয় নেগেটিভ। যেমন ধরা যাক CuH বা GeH4। তো এখানে হাইড্রোজেনের তুলনায় কপারের ঋণাত্মকতা বেশি, তাহলে কী হবে, A-1 হবে, A+1 হবে। এখানে এইরকম সেইরকম A-4 হবে, A+1 হবে। তো যাই হোক, তো এই বিষয়টা আমাদেরকেও এখানে মাথায় রাখতে হবে। এই গেল মেটালের গল্প। এবার আমরা কয়েকটা এলিমেন্টের আমরা দেখব যে যাদের অক্সিডেশন নাম্বার সবসময় ফিক্সড থাকে, চেঞ্জ হয় না কম্বাইন্ড অবস্থাতে। যেমন ফ্লোরিন, যেমন ধরো আচ্ছা গ্রুপ 1 দিয়ে বলি, গ্রুপ 1-এর যে এলিমেন্ট আমরা যেগুলোকে বলি অ্যালকালি মেটাল, মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, গ্রুপ 1-এর যে এলিমেন্টগুলো আছে তাদের অক্সিডেশন নাম্বার হয় অলওয়েজ +1, মানে কম্বাইন্ড স্টেটে। অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা অর্থাৎ গ্রুপ 1-এর এলিমেন্টগুলো যার সঙ্গে কম্বাইন্ড অবস্থায় থাকে না কেন, অলওয়েজ তাদের অক্সিডেশন নাম্বার +1 লিখতে হবে, এটা মনে রাখতে হবে।
গ্রুপ টু অর্থাৎ অ্যালকালিন আর্থ মেটাল কারা? না বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এদের অক্সিডেশন নাম্বার হয় অলওয়েজ +2। আর ফ্লোরিনের অলওয়েজ হয় কম্বাইন্ড স্টেটে -1, ফ্রি স্টেটে তো সবারই 0, কম্বাইন্ড অবস্থা আমরা এখানে দেখছি ফ্লোরিনের হয় -1। জেডেন জিঙ্ক হয় কম্বাইন্ড স্টেটে অলওয়েজ +2, অ্যালুমিনিয়াম হয় অলওয়েজ +3। এগুলো আমরা একটু মাথায় মনে রাখবো, তাহলে আমাদের কোনো একটা কম্পাউন্ড বা আয়নের মধ্যে একটা আননোন যে অ্যাটমটার অক্সিডেশন নাম্বার আমার জানা নেই, সেই অ্যাটমটার অক্সিডেশন নাম্বার আমরা ক্যালকুলেশন করতে পারবো, কারণ বাকিদেরকে তো জানতে হবে, বাকিগুলোর তো আমাকে মনে রাখতে হবে, এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। মোটামুটি এই গেল আমাদের রুল। এবার কয়েকটা কম্পাউন্ড ক্ষেত্রে আমরা অক্সিডেশন নাম্বার কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের নির্ণয় করার চেষ্টা করব এবং তারপরে কিছু স্পেশাল কেসে আলোচনা করব। যেমন ধরা যাক কনভেনশনাল মেথড আমরা আলোচনা করব, রাইট? যেমন ধরা যাক H2SO4। এখন এখানে সালফারের মাথায় স্টার মার্ক দেওয়া আছে, এটা বলতে বোঝানো হয়েছে যে সালফারের এখানে H2SO4 সালফারের অক্সিডেশন নাম্বার কত। তো কিভাবে হিসাব করব? খুব সিম্পল, আমরা জানি হাইড্রোজেনের হয় কনভেনশনাল মেথডে, কনভেনশনালি কী হয়, হাইড্রোজেন হয় +1। তো হাইড্রোজেনের জেনারেলি যেটা হয়, তাহলে হাইড্রোজেন +1, তাহলে 2 × +1। আর সালফারের তো জানি না, সালফারের যেহেতু বার করতে বলেছি আমরা x ধরবো, +4 × অক্সিজেনের হয় জেনারেলি -2 = 0, যেহেতু এটা মলিকুল তাহলে টোটাল চার্জ হবে 0। তাহলে কী হবে, এখানে পাবো x পাবো +6, রাইট? তো এবার যদি আমরা দেখি আরও একটা এক্সাম্পল নেওয়া যাক, যে HNO3, রাইট? HNO3তে বলা হলো যে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা যাক। হাইড্রোজেনের তো +1, একটাই হাইড্রোজেন, প্লাস নাইট্রোজেনের জানি না x, প্লাস অক্সিজেনের -2 করে ধরবো, তো 3 × -2 = 0, যেহেতু মলিকুল, তাহলে x হয়ে যাবে +5। এবারে যদি আমরা কোনো একটা আয়নের ক্ষেত্রে ভাবি, যেমন ধরা যাক NO3-, তো আমরা জানি, বা Cr2O7 2-, এরকম ধরা যাক আয়ন আছে আমার কাছে। তো আয়নের ক্ষেত্রেও সেই একই রুল, যে নাইট্রোজেনের ধরা যাক বলা এখানে নাইট্রোজেন, এখানে ক্রোমিয়ামের বার করতে বলা হয়েছে। তো নাইট্রোজেনের জানি না, তাহলে কী ধরবো, x প্লাস 3 × -2 এখানে লিখবো -1। এখানে যা চার্জ থাকবে, যদি এখানে চার্জ প্লাস থাকে, যত প্লাস সেই চার্জ সমেত আমরা এখানে এই দিকটা লিখবো, যদি প্লাস হয় প্লাস, মাইনাস হলে মাইনাস। তাহলে এখানে পাবো x और x - 6 = -1, x +5, রাইট? এখানে যদি Cr2O7 2- দেখি, তাহলে কী পাবো, দুটো ক্রোমিয়াম, তাহলে 2x + 7 × -2 = -2 और x +6 পাবো। তো এইগুলো মোটামুটি আমরা খুব সহজে এই কনভেনশনাল মেথডের সাহায্যে ক্যালকুলেশন করতে পারি। এবার আমরা কয়েকটা স্পেশাল এক্সাম্পল দেখব। ধরা যাক CrO5। এখন CrO5 যদি কনভেনশনাল মেথডে করি, তাহলে কীরকম হবে? তাহলে ক্রোমিয়ামের x প্লাস 5 × -2 = 0 আর x +10। তো অক্সিডেশন নাম্বার +10, এখন এটা কি ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +10 কি পসিবল? না, পসিবল নয়। কেন নয়? না, অক্সিডেশন নাম্বার কখনোই, একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কখনোই তার গ্রুপ নাম্বারের চেয়ে বেশি হয় না, কখনোই হয় না। এখন গ্রুপ নাম্বারের চেয়ে বেশি হয় না। ক্রোমিয়াম কত নম্বর গ্রুপে আছে? না, ক্রোমিয়াম আছে, যদি আমরা ভাবি ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম গ্রুপ 3-তে আছে। স্ক্যান্ডিয়াম গ্রুপ 3-তে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তাহলে 3, 4, 5, 6 গ্রুপ ক্রোমিয়াম আছে 6 নাম্বার গ্রুপে, 6 নম্বর গ্রুপে আছে। তাহলে ক্রোমিয়ামের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হতে পারে +6, তার চেয়ে কম হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি কখনোই হবে না। তাহলে +10 যেহেতু, তাহলে এটা নিশ্চয়ই এখানে আসছে, আমরা এখানে কোথাও আমার একটা প্রবলেম হয়েছে, মানে এখানে হবে না। এখন আবার একটা এক্সাম্পল যদি দেখা যায়, ধরি আর একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো যে Fe3O4। এখন Fe3O4 যদি নেওয়া হয়, তো সেক্ষেত্রে এর হিসেব করা যাক। তাহলে কি হবে, এখানে Fe জানি না, তাহলে 3x
প্লাস 4 ইন্টু মাইনাস 2 ইজিক্যাল টু 0, তাহলে কী হবে 3x মাইনাস 8 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 8/3। এখন এইরকম অবস্থা, তো এইখানে এফির কি 8 এর 3 অক্সিডেশন নাম্বার নয়। এখন ব্যাপার হচ্ছে যে এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে কেন। আবার যদি একটা এক্সাম্পল নেওয়া যাক, ওলিয়াম না, ওলিয়ামে তো ঠিকই আছে। যদি আমরা এক্সাম্পল নেওয়া যায়, যদি H2H2O8 H2H2O না, আচ্ছা ক্যারো অ্যাসিড নেওয়া যাক, H2SO5 একে বলা হয় ক্যারো অ্যাসিড, তো এক্ষেত্রে যদি কনভেনশনাল মেথড হিসাব করি তাহলে কী পাবো, হাইড্রোজেনের তো 1, তাহলে 2 ইন্টু প্লাস 1 প্লাস x প্লাস 5 ইন্টু মাইনাস 2 ইজিক্যাল টু 0, আর কী হবে প্লাস 2 প্লাস x মাইনাস 10 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু প্লাস 8। তো সালফারও তো 16 নাম্বার গ্রুপে আছে, অর্থাৎ এখানে যদি আমরা ওই ওল্ড নিয়মে জানি তাহলে গ্রুপ 6b। তো যাই হোক, তো এখানে সালফার কখনোই 8-এর চেয়ে এর অক্সিডেশন নাম্বার কখনো 6-এর চেয়ে বেশি হবে না, তাহলে 8 দেখাচ্ছে, তার মানে এখানে আমার কোথাও কিছু একটা প্রবলেম হচ্ছে। এখন এই প্রবলেমটার কারণ কি না, কারণ হচ্ছে তাহলে কি আমার এই কনভেনশনাল মেথডটা আমার ভুল আছে? ভুল নেই, কি আছে না, কনভেনশনাল মেথডে আমরা যেভাবে ক্যালকুলেশন করছি সেখানে দেখছি যদি একই এলিমেন্ট একাধিক সংখ্যক থাকে তাহলে আমাদের তাদের প্রত্যেকেরই অক্সিডেশন নাম্বার সেম ধরে নিচ্ছি, যে প্রত্যেকেই ধরে নিচ্ছি যে একই অক্সিডেশন স্টেটে আছে। মানে যেমন এখানে CrO5-এর 5টা অক্সিজেন আছে, আমরা ধরে নিচ্ছি কি যে 5টা অক্সিজেন প্রত্যেকেরই -2 করে তাদের অক্সিডেশন নাম্বার, কিন্তু অক্সিজেন কি -2ই হয়, -1 হতে পারে, -1/2 হতে পারে, +2 হতে পারে, অনেক তো অন্যগুলো তো হতে পারে। তো আমরা এখানে ধরে নিয়েছি যে প্রত্যেকেরই -2, এইখানে প্রবলেম। সিমিলারলি এখানে আমরা ধরে নিয়েছি যে প্রত্যেকটা এফি কি আছে, প্রত্যেকটা এফির এই 3টে এফির প্রত্যেকেরই অক্সিডেশন একই অক্সিজেন স্টেটে আছে, কারণ এফি তো +2 +3 দুটোতে থাকতে পারে। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে দুজনে একই আছে। সিমিলারলি এখানেও ধরে নিচ্ছি যে 5টা অক্সিজেন তারা একই অক্সিজেন নাম্বার, তা অক্সিজেন স্টেটে আছে। তো এই জন্য প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা সলভ হবে কীভাবে না, তার জন্য আমাদেরকে স্ট্রাকচার জানতে হবে। কারণ স্ট্রাকচার কিছু করার নেই, আমাদেরকে এই স্ট্রাকচারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে না, এখানে যেমন ধরো CrO5 যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। CrO5 এর স্ট্রাকচার হচ্ছে কতকটা প্রজাপতির মতো, এটা মনে রাখার জন্য বলা হয় যে প্রজাপতির মতো এরকম ও ও ও, এই যে প্রজাপতি দুটো ডানা, এই তার সুর এরকম। তো যাই হোক, তো CrO5 এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 5টা অক্সিজেন তো আছে, কিন্তু 5টা অক্সিজেন একই অক্সিডেশন নাম্বারে নেই। কেন নাই? এইটা দেখো পারক্সি বন্ধন করে আছে, ও এইরকম বন্ধন থাকলে আমরা কি বলি, পারক্সি বন্ড। তাহলে এইটা এখানে কি হবে, এখানে -1, এখানে -1, এখানে -1, এখানে -1, আর এইটা তো সিম্পল বন্ড অবস্থা আছে যেহেতু -2, তাহলে কত হবে 1 মাইনাস কত হলো 1 2 3 2 5 আর 1 6, তাহলে টোটাল ক্রোমিয়ামের চারপাশে টোটাল -6। এবারে আমরা দেখেছি CrO5 যেহেতু মলিকুল, এর টোটাল চার্জ তো 0 হবে, টোটাল চার্জ 0 হতে হলে ক্রোমিয়াম হ্যাজ টু বি +6, তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হয়ে গেলো +6। ওকে, এই জন্য আমাদেরকে স্ট্রাকচার দেখতে হবে। এবারে Fe3O4 আবার ব্যাপারটা কি, Fe3O4 কীভাবে থাকে না, দুটো অক্সাইডের কম্বিনেশন FeO আর Fe2O3, এই দুটো অক্সাইডের কম্বিনেশন, অর্থাৎ Fe দুটো অক্সিডেশন স্টেটে সে এখানে কি করছে না, এক্সিস্ট করছে। এখানে দেখতে যে অক্সিজেন যদি -2 হয় তাহলে এখানে এবারে আমরা মনে করে নিতে পারি এটা যদি -2 হয় তাহলে ডেফিনেটলি +2, কারণ এটা 0 হতে হবে টোটাল, তাহলে এখানে Fe হয়ে গেল +2। এখানে কত অক্সিজেনে যদি -2 হয় তাহলে 3 অক্সিজেন -6। এবার আমাদেরকে মনে করে শিখতে হবে, সবসময় এক্স ধরে তো অনেক সময় লাগবে। তাহলে আমরা ধরে নেব অক্সিজেন -2 করে, তাহলে 3 অক্সিজেন -6, তাহলে এখানে টোটাল কত +6 হতে হবে, কিন্তু দুটো ফ্লোর Fe আছে তাহলে এক একটা Feর জন্য +3 এভাবে। তাহলে এখানে কী হবে +2 আর +3, তাহলে Fe3O4 এর দুটো Fe, মানে দুটো Fe আছে +3-তে আর একটা Fe আছে কত +2-তে। এখানে আমরা কি করতে পারি যে এভারেজ অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করতে পারি, এভারেজ ভ্যালু। অনেক সময় আমরা এভারেজ অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করতে পারি কিভাবে না, এখানে টোটাল 3টে কি আছে, 3টে Fe আছে, তো তাহলে দেখো +3 স্টেটে দুটো আছে, তাহলে লিখবো 3 ইন্টু +2 প্লাস আর সরি +3 স্টেটে দুটো আছে, তার মানে 2 ইন্টু +3 প্লাস
প্লাস টু স্টেটে একজন আছে, তাহলে কত হবে 1 ইন্টু প্লাস 2 ডিভাইড বাই টোটাল কত 3। তাহলে এইভাবে আমরা 3 2 6 2 8 তাহলে 8 3। এইটা হলো এই যে আমরা হিসেব করছিলাম 8/3, এইটা আসলে এভারেজ অক্সিডেশন নাম্বার, রাইট? এটা হচ্ছে এভারেজ অক্সিডেশন নাম্বার। আর এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি পার অ্যাটম, এক একটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার এইগুলো। আর এগুলো হচ্ছে এভারেজ অক্সিডেশন নাম্বার, আর এগুলো হচ্ছে একটা একটা অ্যাটমের আলাদা আলাদাভাবে তাদের অক্সিডেশন নাম্বার হিসাব করছি। তো এই জন্য এই যে স্পেশাল কেস বলতে এইভাবে আমাদেরকে তো স্ট্রাকচার দেখতে হবে। আবার আমরা যদি কয়েকটা আর দুই একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল তো অনেক আছে, তো সমস্ত এক্সাম্পল দিতে গেলে তো আমার এই ভিডিও তো অনেক লেন্দি হয়ে যাবে, তাহলে খুব বেশি এক্সাম্পল আর দেওয়া যাবে না। এবার আমরা চলে যাই অর্গ্যানিক কম্পাউন্ডের ক্ষেত্রে। যদি আমরা দেখি, যদি অর্গ্যানিক কম্পাউন্ডের ক্ষেত্রে দুই একটা এক্সাম্পল দেখি, তাহলে কি দেখবো, যেমন ধরা যাক ইথানল CH3CH2OH, তো একটু ভেঙে ভেঙে লিখি CH3CH2। অর্গ্যানিক কম্পাউন্ডের ক্ষেত্রে যারাই দেওয়া থাক না কেন প্রত্যেক ক্ষেত্রে আমরা এইভাবে স্ট্রাকচারটা ড্র করে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার যদি এখানে হয় আমাদেরকে আমরা মনে রাখবো সবসময়ের জন্য যে অক্সিডেশন নাম্বার কার্বন গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি কার্বন গ্রেটার দেন হাইড্রোজেন। তাহলে এবারে যদি কার্বনের এখানে হিসাব করতে চাই, হিসাব করো কার্বনের কি হবে, নিজেরাই একটু ভেবে নাও। এই বন্ডিং ইলেকট্রন পেয়ার এখানে এই কার্বনের সঙ্গে কি আছে, কার্বন 4টে বন্ড করেছে, তার মধ্যে এই 3টে বন্ড হাইড্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ডিং পরে পেয়ার এই কার্বন দিকে সরে থাকবে। তাহলে এটা হলো তাহলে এই কার্বনের জন্য 0, আর এটার জন্য হবে -1, এটার জন্য -1, এটার জন্য -1। তার মানে এই কার্বনের মাথায় টোটাল হলো -3। এটা লেখার দরকার নেই, আমরা লিখবো এখানে -3, কারণ এই বন্ডিং এক একটা বন্ডিং ইলেকট্রন এর জন্য এক একটা বন্ড পেয়ারের জন্য -1 করে, তাহলে -1 -1 -1 -3। আর এইখানে এই কার্বন তো একই দুটো কার্বন, তো ওই বন্ডিং ইলেকট্রন পেয়ার কোনো দিকে যাবে না, অর্থাৎ তার কন্ট্রিবিউশন কারো দিকে নেই। এবারে আমরা যদি এইখানে কার্বনের হিসাব করে দেখি যে এই কার্বন দেখো, এই কার্বনের এই বন্ডে তো কি আছে, দুটো সেম অ্যাটম আছে, তাহলে তার জন্য এর কোনো অক্সিডেশন নাম্বার তার জন্য কিছু হবে না। এইখানে দেখতে পাচ্ছি যে এই কার্বনের জন্য এই কার্বন এই হাইড্রোজেনের জন্য কত -1 হবে। আমরা যদি একটু এখানে হিসাব করি যে এখানে এই বন্ডের জন্য -1, এই বন্ডের জন্য -1, আর এই বন্ডের জন্য +1, তাহলে কত হলো, তাহলে -1 এটা হয়ে গেলো -1 প্লাস আর প্লাস, তাহলে এটা হয়ে গেলো -1, রাইট? এটা -1 কেন, কারণ এখানে এই কার্বনের সঙ্গে এই কার্বনের জন্য এর কোনো ভ্যালু নেই, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেনের জন্য -1, এই কার্বনের সঙ্গে থেকে এই হাইড্রোজেনের জন্য -1, তাহলে টোটাল এই দুটো হাইড্রোজেনের জন্য -2, আর এই অক্সিজেন বন্ডের জন্য +1, কারণ অক্সিজেন ইলেকট্রন পেয়ার বন্ডিং পেয়ার অক্সিজেনের দিকে সরে যাবে, তাহলে এই বন্ডটার জন্য কত +1, তাহলে কত হলো এই টোটাল আমরা -1 লিখবো, মানে এরকম -1 +1 এইভাবে আমরা লিখে নেব, তাহলে কত হবে -1 হলো। তাহলে এখানে এইভাবে সিমিলারলি এখানে যদি অক্সিজেন দেখি এটা -2 হবে, বুঝতে পারছো, কারণ অক্সিজেন দুটো বন্ড করেছে, আমাদের সব বন্ডগুলো দেখতে হবে। এই ইলেকট্রন পেয়ার এদিকে যাবে তার জন্য -1, এই ইলেকট্রন পেয়ার এদিকে যাবে তার জন্য -1, তার টোটাল -2, তাহলে হাইড্রোজেন হয়ে যাবে +1, প্রত্যেকটা হাইড্রোজেন হয়ে যাবে +1, প্রত্যেকটা হাইড্রোজেন হয়ে গেলো +1। তো এই হলো আমাদের ব্যাপার। এইভাবে আমরা যদি এটাকে জেনারেল একটা রুল হিসাবে ভাবতে চাও, তাহলে কি করতে হবে না, এইভাবে দেখবো যে কোনো একটা অর্গ্যানিক কম্পাউন্ডে যদি কোনো একটা কার্বনের আমরা যদি অক্সিডেশন নাম্বার নির্ণয় করতে চাই, তাহলে কি করব, তাহলে কি করব না অ্যাড করব, অ্যাড -1 যদি কি থাকে when combined with hydrogen, আর add +1 when combined with heteroatom other than hydrogen, আর add 0 when combined with carbon। তাহলে এইটা আমরা এই রুল ফলো করে যে কোনো সময় করতে পারি, মানে এইটাকে আমরা রুলে নিয়ে চলে আসলাম যে কোনো একটা কার্বনের যদি আমরা অক্সিডেশন আবার ক্যালকুলেট করতে চাই, তাহলে কি করব, তাহলে সেই কার্বনের সঙ্গে দেখব যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে প্রত্যেকটা বন্ডের জন্য হাইড্রোজেনের জন্য -1, তাহলে একটা দুটো তিনটা হাইড্রোজেনের জন্য -3,
আর আদার যদি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকে, অন্য কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমরা তখন লিখব +1, মানে হেটেরোঅ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকে তাহলে +1, যেহেতু এখানে নেই। আর যদি কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে 0, তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে -3। এইভাবে আমরা হিসেব করব। এই হচ্ছে অনেকগুলো এক্সাম্পল আমরা আলোচনা করলাম, এবং লাস্টে আমরা কতকগুলো আমি তোমাদেরকে হোম টাস্ক হিসেবে দিব, আর বেশ কয়েকটা তোমরা নিজেরা ট্রাই করে দেখবে। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার। বেশ, এইগুলো মোটামুটি অক্সিডেশন নাম্বারের ব্যাপার। এবার অক্সিডেশন নাম্বারের অ্যাপ্লিকেশন কী? অক্সিডেশন নাম্বার জেনে কী লাভ না, আমরা দেখছি যে যদি দেখা যায় কোনো একটা কেমিক্যাল রিয়াকশান আদৌ অক্সিডেশন নাকি রিডাকশান, তাহলে আমরা বুঝবো কী করে? তো যদি এটা আমি নিজেদের সেলফ টেস্টের জন্য ছেড়ে দিচ্ছি, করে চেষ্টা করে দেখবে যে CH3CH2OH থেকে CH3COOH, এই যে রিয়াকশানটা, আমি বাকি বাই প্রোডাক্টগুলো লিখছি না, এই যে রিয়াকশানটা এটা অক্সিডেশন নাকি রিডাকশন, নাকি এটা রেডক্স রিয়াকশন নয়, নাকি এটা রেডক্স রিয়াকশনই নয়, মানে এটা জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া, নাকি জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে কোনোটার মধ্যেই পড়ছে না, এটা তোমাদেরকে হিসেব করতে হবে। কিভাবে হিসেব করবে আমি যা ক্লুটা দিয়ে রাখছি, যে এখানে টোটাল অক্সিডেশন নাম্বার কার্বনের হিসেব করবে টোটাল, আর এখানে টোটাল কার্বনের অক্সিডেশন নাম্বার হিসেব করবে, দিয়ে যদি দেখা যায় যে এই দিক থেকে এই দিকে গেলে অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায়, গেইন হয়, অক্সিডেশন নাম্বার যদি বাড়ে অর্থাৎ তখন আমরা বলবো অক্সিডেশন, যদি কমে তাহলে লিখবো রিডাকশন, যদি নো চেঞ্জ হয় তাহলে তখন বলবো যে এটা রিডক্স রিয়াকশন নয়। জাস্ট আমি ক্লুটা দিয়ে রাখলাম। এবার কয়েকটা হোম টাস্ক দিয়ে আমার এই আজকের এপিসোড কমপ্লিট করছি। মোটামুটি কয়েকটা দিলাম, চেষ্টা করে দেখো, অসুবিধা হলে জানাবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। তো আমরা নেক্সট ভিডিও বা নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তো ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসছি, তাড়াতাড়ি দেখা হচ্ছে।